ভূত বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। 2022 সাল, মুর্শিদাবাদের একটি পুরনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে নতুন ওয়ার্ড বয় হিসেবে যোগ দেয় রিয়াজ। মাত্র 26 বছর এক পরিশ্রমী যুবক। তার প্রথম নাইট ডিউটি পড়ে হাসপাতালের মর্গে। সবাই তাকে একটা কথাই বলছিল, রাত 3টার আগে কাজ শেষ করে বেরিয়ে আসবে। রিয়াজ হেসে বলেছিল, মৃত মানুষকে আমি ভয় পাই না। কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা প্রবীণ মর্গ সহকারী আব্দুল করিম ধীরে বললেন, ভয়টা মৃতদের নয়, যারা ফিরে আসে তাদের। রিয়াজ কথাটাই গুরুত্ব দিল না। রাত 1:30। মর্গে সেই রাতে 4টি মৃতদেহ রাখা ছিল। একজন বৃদ্ধ, একজন সড়ক দুর্ঘটনার শিকার যুবক, একজন অভিজ্ঞ পরিচয় নারী, আর একটি ছিল করা বডি ব্যাগ, যার গায়ে বড় করে লেখা, খুলবেন না, বিশেষ নির্দেশ। রিয়াজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা খুলতে নিষেধ কেন? করিম সাহেব শুধু বললেন, যত কম জানবে ততই ভালো থাকবে। রাত 2:12। মর্গের ফোনটি হঠাৎ বেজে উঠল। ট্রিং ট্রিং। রিয়াজ ফোন ধরল। হ্যালো। ওপাশে কোনো শব্দ নেই, শুধু ভারী শ্বাস নেওয়ার আওয়াজ। তারপর খুব আস্তে একটি নারী কণ্ঠ বলল, আমাকে বের করো। লাইন কেটে গেল। রিয়াজ ভাবল, কেউ হয়তো মজা করছে। রাত 2:40। হঠাৎ মর্গের সব আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই রিয়াজের চোখ আটকে গেল। যে ছিল করা বডি ব্যাগটি একেবারে কোনায় ছিল, সেটি এখন মাঝখানে। কেউ কি সরিয়েছে? কিন্তু করিম সাহেব তখন বাইরে ছিলেন। মর্গের ভেতরে আর কেউ ছিল না। রিয়াজ সাহস করে এগিয়ে গেল। বডি ব্যাগটির জিপার নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। ঝড় ঝড় ঝড়। রিয়াজ ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ভেতর থেকে একটি সাদা কাঁপতে থাকা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। তারপর আবার নিস্তব্ধতা, হাতটি আর নড়ছে না। ঠিক তখনই করিম সাহেব দৌড়ে ভেতরে ঢুকলেন। তিনি দৃশ্যটি দেখেই চিৎকার করে উঠলেন, পেছনে যাও। তিনি দ্রুত একটি লোহার পুরনো চাবি বের করে বডি ব্যাগের পাশে ঝুলিয়ে দিলেন। অদ্ভুতভাবে হাতটি ধীরে ধীরে আবার ব্যাগের ভেতর ঢুকে গেল। জিপার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রিয়াজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, ওটা কি ছিল? করিম সাহেব কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আজ থেকে 10 বছর আগে এই ব্যাগ যে মেয়েটির মৃতদেহ ছিল, তার নাম ছিল নাজিয়া। সে মারা যায়নি, তাকে জীবন্ত অবস্থায় মৃত ঘোষণা করা হয়েছিল। রিয়াজের মুখ শুকিয়ে গেল। মানে? করিম সাহেব নিচু গলায় বললেন, পোস্টমর্টমের শুরু হওয়ার কয়েক মিনিট আগে সে জেগে উঠেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই কথা শেষ হতেই মর্গের ভেতরে পুরনো স্পিকারটি, যা বহু বছর ধরে নষ্ট ছিল, নিজে থেকেই চালু হয়ে গেল। খসখস শব্দ, তারপর একটি মেয়ের কান্না, আর সেই কান্নার মাঝখানে শোনা গেল, আজ আবার একজন এসেছে। রিয়াজ চারদিকে তাকালো। মর্গের 4টি টলির মধ্যে একটি টলি খালি ছিল, কিন্তু এখন সেখানে ধীরে ধীরে কেউ একজন শুয়ে পড়ছে। কোনো শরীর দেখা যাচ্ছে না, শুধু সাদা চাদরটি নিজে থেকেই নিচে বের হচ্ছে, যেন অদৃশ্য কেউ সেখানে শুয়ে আছে। ঠিক তখনই টলির পাশে ঝুলে থাকা ট্যাগটি নিজে থেকেই ঘুরে গেল। রিয়াজ টর্চের আলো ফেলতেই দেখল, সেখানে লেখা আছে, পরবর্তী মৃতদেহ রিয়াজ। রিয়াজের হাত থেকে টর্চ পড়ে গেল, আর ঠিক তার পেছনে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, আমি এখনো বেঁচে আছি। রিয়াজের সারা শরীর কাঁপছে। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। কিন্তু তার কানের পাশে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে এখানে রেখে যেও না। সে আতঙ্কে পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে দাঁড়ালো। তার বুকের ধুকপুকানি যেন পুরো মর্গে প্রতিধ্বনিত হচ্ছিল। আব্দুল করিম দ্রুত মর্গের প্রধান দরজাটির ভেতর থেকে বন্ধ করে দিলেন। তারপর পকেট থেকে একটি পুরনো তাবিজ বের করে দরজার হাতলে ঝুলিয়ে দিলেন। রিয়াজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কেন?
করিম সাহেব নিচু গলায় বললেন, এটা দরজাকে নয়, ওদের আটকে রাখে। রাত 2:58। হঠাৎ মর্গের দেয়ালে ঝোলানো পুরনো টেলিফোনটি আবার বেজে উঠল। করিম সাহেব মুখের রং বদলে গেল। তিনি বললেন, ফোনটা ধরবে না, কিন্তু রিয়াজ ইতিমধ্যেই রিসিভার তুলে ফেলেছে। ওপাশ থেকে এক নারী কণ্ঠ শোনা গেল, শান্ত কিন্তু ভীষণ বিষপন। রিয়াজ। রিয়াজ কেঁপে উঠল, আপনি আমার নাম জানেন? ওপাশ থেকে উত্তর এলো, আমি 10 বছর ধরে অপেক্ষা করছি, আজ রাতেই সত্যিটা বের হবে। হঠাৎ ফোনের ওপাশে অসংখ্য মানুষের কান্না শুরু হলো। তারপর এক বিকট চিৎকার, লাইন কেটে গেল। করিম সাহেব রিসিভারটা ছিনিয়ে রেখে বললেন, এবারও জানো তুই এখানে আছিস, আজ রাতটা খুব কঠিন হবে। করিম সাহেব মর্গের পুরনো আলমারি খুলে একটি ধুলো পড়া ফাইল বের করলেন। ফাইলের ওপর লেখা কেস নাম্বার M147, নাম নাজিয়া সুলতানা। রিয়াজ ফাইল খুলতেই প্রথম পাতায় বড় করে লাল কালি দিয়ে লেখা, মৃত ঘোষণা করা হয় রাত 1:10। কিন্তু পরের পাতায় একটি হাতে লেখা নোট, পোস্টমর্টম শুরুর ঠিক আগে মৃতদেহে নড়েছিল, রিপোর্টটি গোপন রাখা হয়েছে। আরও নিচে লেখা, এই তথ্য হাসপাতালের বাইরে প্রকাশ করা যাবে না। রিয়াজের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে যে সত্যিই তখন বেঁচে ছিল? করিম সাহেব চোখ নামিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। ঠিক সেই মুহূর্তে মর্গের কোল্ড চেম্বারের ভেতর থেকে জোরে ধাক্কার শব্দ এলো, থাম, আরেকবার থাম। তারপর সবগুলো দরজা একসঙ্গে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বেরিয়ে আসার চেষ্টা করছে। হঠাৎ মর্গের লাইট নিভে গেল, পুরো ঘর অন্ধকার। রিয়াজ কাপা হাতে টর্চ চালালো। আলো ফেলতেই সে দেখল মর্গের মাঝখানে একজন তরুণী দাঁড়িয়ে আছে। সাদা হাসপাতালের পোশাক, এলোমেলো চুল, মুখ ফ্যাকাশে, কিন্তু তার চোখে জল। সে ধীরে ধীরে বলল, আমি নাজিয়া, আমি মরতে চাইনি। রিয়াজ সাহস করে বলল, তুমি কি চাও? নাজিয়া কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার মৃত্যুর সত্যিটা সবাই জানুক, আমাকে কেউ বাঁচানোর চেষ্টা করেনি। ঠিক তখনই মর্গের এক কোণ থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। এবার কণ্ঠটি ছিল রাগে ভরা, চুপ। পুরো ঘর কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি লম্বা কালো ছায়া। তার হাতে হাসপাতালের পুরনো স্ট্রেচার। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। নাজিয়া আতঙ্কে পিছিয়ে গেল। সে ফিসফিস করে বলল, ও এসেছে, যে আমাকে মরতে দিয়েছিল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে রিয়াজের দিকে এগিয়ে আসতে লাগলো। স্ট্রেচারের চাকা মেঝেতে ঘষা খাচ্ছে, ক্যাচ ক্যাচ ক্যাচ। রিয়াজ নড়তে পারছে না। ঠিক তখনই ছায়াটি থেমে গিয়ে কর্কশ গলায় বলল, এই মর্গের সত্য কেউ নিয়ে যেতে পারবে না। তারপর সে স্ট্রেচারটি প্রচণ্ড শক্তিতে রিয়াজের দিকে ঠেলে দিল। রিয়াজ চোখ বন্ধ করে ফেলল, আর সেই মুহূর্তেই পুরো মর্গ অন্ধকারে ডুবে গেল। রিয়াজ চোখ বন্ধ করে ফেলেছিল। সে ভেবেছিল স্ট্রেচারটি তার গায়ে আঘাত করবে, কিন্তু কয়েক সেকেন্ড কেটে গেল, কিছুই হলো না। ধীরে ধীরে চোখ খুলতেই সে অবাক হয়ে গেল। স্ট্রেচার তার থেকে মাত্র 1 হাত দূরে থেমে আছে, আর তার সামনে দাঁড়িয়ে নাজিয়া। 2 হাত ছাড়িয়ে সে যেন রিয়াজকে আড়াল করে রেখেছে। কালো ছায়াটি কর্কশ গলায় বলল, তুই আবার আমার পথ দাঁড়ালি। নাজিয়া দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, আজ সত্য লুকিয়ে রাখা যাবে না। মুহূর্তের মধ্যেই পুরো মর্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দেয়ালে ঝোলানো স্টিলের যন্ত্রগুলো একসঙ্গে কাঁপতে লাগলো। আব্দুল করিম রিয়াজের হাত ধরে বললেন, এখনই চল, নিষিদ্ধ কক্ষ খুলতে হবে। রিয়াজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, নিষিদ্ধ কক্ষ? করিম সাহেব মাথা নাড়লেন, এই মর্গে এমন একটি ঘর আছে যেখানে গত 15 বছর ধরে কেউ ঢোকেনি। রাত 3:12। মর্গের একেবারে শেষ প্রান্তে একটি সরু করিডর। করিডরের শেষে একটি ছোট্ট লোহার দরজা। দরজার ওপরে লাল রঙে লেখা, রেকর্ড রুম, প্রবেশ সম্পূর্ণ নিষেধ। দরজার সামনে পৌঁছাতেই রিয়াজ লক্ষ্য করল মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু তার ওপর স্পষ্ট ভেজা পায়ের ছাপ। মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেই কেউ খালি পায়ে হেঁটে ভেতরে ঢুকছে। করিম সাহেব পকেট থেকে একটি পুরনো চাবি বের করলেন। চাবিটি তালায় ঢোকানোর আগেই ক্লিক, তালা নিজে থেকেই খুলে গেল। দরজাটি ধীরে ধীরে খুলতেই
এক তীব্র ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগলো। ঘরের ভেতর অসংখ্য পুরনো ফাইল, দেয়ালে ঝুলছে সাদা কালো ছবি, কিছু ডাক্তার, কিছু নার্স, কিছু রোগী। কিন্তু একটি ছবির সামনে এসে রিয়াজ থমকে দাঁড়ালো। ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছে নাজিয়া, কিন্তু তার পাশে দাঁড়ানো একজন চিকিৎসকের মুখ কালো কালি দিয়ে ঘষে মুছে ফেলা হয়েছে। ঠিক তখনই দেয়ালের একটি পুরনো ঘড়ির নিচে থেকেই বাজতে শুরু করলো ঢং ঢং ঢং। প্রতিটি শব্দে সঙ্গে ঘরের আলো ম্লান হয়ে আসছিল। রিয়াজ একটি আলমারি খুললেই ভেতর থেকে একটি রেডিও ক্যাসেট আর একটি ডায়েরির মেঝেতে পড়ে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি কেউ পড়ে তাহলে জেনে রেখো, নাজিয়ার মৃত্যু দুর্ঘটনা ছিল না, তাকে ইচ্ছাকৃতভাবে মৃত না ঘোষণা করা হয়েছিল, কারণ সে এমন কিছু দেখে ফেলেছিল যা হাসপাতালে কেউ প্রকাশ হোক চায়নি। রিয়াজের গলা শুকিয়ে গেল। সে দ্রুত পরের পাতা উল্টাল। সেখানে একটি 3টি শব্দ লেখা, বেসমেন্ট অপারেশন থিয়েটার। ঠিক সেই মুহূর্তে ঘরের সব ছবি একসঙ্গে দেয়াল থেকে পড়ে গেল, ধরম। আর প্রতিটি ছবির কাছে একই বাক্য ফুটে উঠল, নিচে যেও না। হঠাৎ রিয়াজ অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। এবার সেখানে কালো ছায়াটি নয়, একজন ডাক্তার দাঁড়িয়ে আছে, সাদা কোট, রক্তে ভেজা গ্লাভস, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু সেলাই করা চামড়া। তিনি ধীরে ধীরে হাত তুলে রিয়াজের দিকে একটি মরিচা ধরা চাবি বাড়িয়ে দিলেন। কাপা কণ্ঠে বললেন, ওরা এখনোই নিচে আছে, তাদের মুক্তি দাও। বলেই তিনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। রিয়াজ চাবিটি হাতে তুলতেই হঠাৎ পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের মধ্যে একসঙ্গে শত শত মানুষের আর্তনাদ ভেসে এলো, আর সেই আর্তনাদের মাঝখানে নাজিয়ার কণ্ঠ, রিয়াজ তাড়াতাড়ি বেসমেন্টে যাও। ভোর হওয়ার আগে সত্য প্রকাশ না করলে তুমিও এই মর্গের একজন হয়ে যাবে। ঠিক তখন ওই করিডোরের শেষ মাথায় একটি লিফট নিজে থেকেই খুলে গেল। লিফটের ভেতর সম্পূর্ণ অন্ধকার, শুধু নিচের দিকে জ্বলছে একটি লাল তীর চিহ্ন, B2। আর ভেতরে থেকে ভেসে আসলো স্ট্রেচারের কষার সেই পরিচিত শব্দ, ক্যাচ ক্যাচ ক্যাচ। রাত 3:21। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঠাস। ভেতরে শুধু রিয়াজ আর আব্দুল করিম। লিফটে কোনো বোতাম চাপা হয়নি, তবুও সেটি নিজে থেকেই নিচে নামতে শুরু করলো। ঘর ঘর করে প্রতিটি তালা পার হওয়ার সময় লিফটের বাইরে অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল একজন রোগী, কখনো একজন নার্স, আবার কখনো সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। হঠাৎ লিফট থেমে গেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে তীব্র ওষুধ আর পচা গন্ধে এসে লাগলো। আর মরিচা ধরা একটি সাইনবোর্ড, অপারেশন থিয়েটার B2। কিন্তু হাসপাতালের নকশায় এমন কোনো বেসমেন্টের অস্তিত্বই নেই। রিয়াজ টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। দেয়াল শুকিয়ে যাওয়া রক্তের ছাপ, মেঝেতে পুরনো স্ট্রেচার, ভাঙা অপারেশনের লাইট, এক কোণে মরিচা ধরা অস্ত্রোপচারের যন্ত্র। সব কিছু দেখে মনে হচ্ছিল বহু বছর আগে হঠাৎ করে জায়গাটি পরিত্যক্ত হয়েছে। ঠিক তখন ওই টিং, অপারেশন থিয়েটারের বড় লাইটটি নিচে থেকেই জ্বলে উঠল। টেবিলের ওপর কেউ শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। চাদরের নিচের শরীরটা খুব ধীরে নড়ছে, যেন সে কখনো শ্বাস নিচ্ছে। রিয়াজ সাহস করে চাদরটি সরালো, আর সঙ্গে সঙ্গে তার মুখ শুকিয়ে গেল। টেবিলে শুয়ে আছে নাজিয়া, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, বুকে ধীরে ধীরে ওঠানামা করছে, ঠিক যেন সে জীবিত। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, সেদিনও ঠিক এমনই ছিল। রিয়াজ ঘুরে দেখল চোখবিহীন সেই ডাক্তার। এবার তার কণ্ঠে ভয় নেই, অনুশোচনা। তিনি বললেন, আমি বুঝেছিলাম মেয়েটা তখনও বেঁচে ছিল, কিন্তু আমাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। রিয়াজ জিজ্ঞাসা করলো, কারা বলেছিল? ডাক্তার উত্তর দেওয়ার আগেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তারপর একসঙ্গে কয়েকটি অপারেশন লাইট জ্বলে উঠল। প্রতিটি আলোয় দেখা গেল আলাদা আলাদা অপারেশন। টেবিলে শুয়ে আছে আরও অনেক মানুষ, কেউ বৃদ্ধ, কেউ শিশু, কেউ নারী। সবার শরীর সাদা চাদরে ঢাকা। হঠাৎ সব চাদর একসঙ্গে নড়ে উঠল। ধীরে ধীরে একসঙ্গে সব মৃতদেহ উঠে বসে পড়ল। তাদের চোখ বন্ধ, কিন্তু মুখে থেকে একই কথা বের হচ্ছে,
আমরা মরিনি, আমাদের বাঁচানো যেত। রিয়াজের শরীর কাঁপতে লাগলো। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। থাম! ঘরের ভেতর ভারী জুতোর শব্দ। থাপ থাপ থাপ। অন্ধকার থেকে একজন ডাক্তার বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছে না, মুখে পুরনো সার্জিক্যাল মাস্ক, হাতে রক্তমাখা ক্যালপেল, সাদা কেটে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সে ধীরে ধীরে বলল, সত্য জানার মূল্য দিতে হয়, আজ তোমরাও অপারেশন হবে। সে স্ক্যালপেলটি উঁচু করে রিয়াজের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে নাজিয়া আত্মা ঝলকের মতো রিয়াজের সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল, না, ওর মুখোশ খোলা ফেলো। ও আসল চেহারা দেখলেই সব রহস্য শেষ হয়ে যাবে। রিয়াজ কাপা হাতে সামনে এগিয়ে গেল। ডাক্তারটি গর্জে উঠল। পুরো অপারেশন থিয়েটার কেঁপে উঠল। তবুও রিয়াজ সাহস করে তার সার্জিক্যাল মাস্কে হাত দিলেন আর এক ঝটকায় মাস্কটি খুলে ফেলল। মাস্ক মাটিতে পড়তেই রিয়াজ আতঙ্কে চিৎকার করে উঠল, কারণ ডাক্তারের মুখে অন্য কারো মুখ নয়, রিয়াজের নিজের মুখ। ঠিক একই চোখ, একই দাড়ি, একই মুখের হাসি, আর সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবি ঠান্ডা গলায় বলল, আমি সেই রিয়াজ যে কখনো এই মর্গে থেকে বের হতে পারিনি। ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল হা হা হা। পুরো অপারেশন থিয়েটার অন্ধকারে ডুবে গেছে। শুধু জরুরি লাল বাতিটি জ্বলছে। সেই লাল আলোয় দাঁড়িয়ে আছে দুই রিয়াজ, একজন জীবিত আর একজনের মুখে অস্বাভাবিক ফ্যাকাশে হাসি। জীবিত রিয়াজ কাপা গলায় বলল, তুমি কে? অপর রিয়াজ ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ হচ্ছে না, মনে হচ্ছে সে মেঝেতে হাঁটছে না, ভেসে আসছে। সে মৃদু এসে বলল, আমি তোর ভবিষ্যৎ। যদি আজ রাতের আগে সত্য প্রকাশ করতে না পারিস, তাহলে তুইও আমার মতো এখানে আটকে থাকবি। ঠিক তখনই নাজিয়া চিৎকার করে উঠল, তার কথা শোনো না, ও তোমাকে বিভ্রান্ত করতে এসেছে। হঠাৎ দুই রিয়াজের মাঝখানে একটি পুরনো আয়নায় নিজেই উঠে দাঁড়ালো। আয়নাটির চারপাশে মুছে ধরা লোহার ফ্রেমে খোদাই করা একটি বাক্য, যে সত্য লুকায় সে আয়না ও পারে বন্দী হয়। আয়নার ভেতর থেকে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগলো। 10 বছর আগের হাসপাতাল, ব্যস্ত করিডর, স্ট্রেচারে করে আনা হচ্ছে নাজিয়াকে, কিন্তু তখনও শ্বাস নিচ্ছেন। একজন নার্স বলছেন, স্যার, রোগীর পালস আছে। কিন্তু একজন প্রভাবশালী ডাক্তার কঠোর গলায় উত্তর দিলেন, রিপোর্টে লেখো মৃত। রিয়াজ অবিশ্বাস্য হয়ে তাকিয়ে রইল। সে দেখল নাজিয়াকে জীবিত অবস্থায় মর্গে পাঠানো হয়েছে। তিনি দুর্বল কণ্ঠে সাহায্য চাইলেন, কিন্তু কেউ শুনছে না। তারপর মর্গের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আয়নার ভেতর নাজিয়ার শেষ চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো। রিয়াজের চোখে জল এলো। সে কাঁধে হাতে চেপে বলল, আমি সত্যিটা সবাইকে জানাবো। ঠিক তখনই পুরো আয়নাটি ফেটে গেল। ঝন ঝন ঝন। ভাঙা কাঁচ মেঝেতে পড়ার বদলে বাতাসে ভাসতে লাগলো। প্রতিটি কাচের টুকরোয় দেখা যাচ্ছে আলাদা আলাদা মুখ। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ শুধু তাকিয়ে আছে। হঠাৎ আব্দুল করিম চিৎকার করে উঠলেন, রিয়াজ! পেছনে। রিয়াজ ঘুরে দেখল কালো ছায়াটি আবার ফিরে এসেছে, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে আরও কয়েকটি ছায়ামূর্তি। সবাই হাসপাতালের পুরনো ডাক্তারের পোশাক পরে আছে, তাদের হাতে মরচে ধরা অস্ত্রোপচারের যন্ত্র। কালো ছায়াটি গর্জে উঠল, প্রমাণ ধ্বংস করো। মুহূর্তের মধ্যে সব ছায়া রিয়াজের দিকে ছুটে এলো। ঠিক তখনই চোখবিহীন ডাক্তার নিজের শরীর দিয়ে রিয়াজকে আড়াল করলেন। তিনি চিৎকার করে বললেন, দৌড়াও, নথিগুলো নিয়ে উপরে যাও। রিয়াজ ডায়েরি, ভিডিও ক্যাসেট আর ফাইল বুকে চেপে দৌড়াতে শুরু করলো। পেছনে ভেসে আসছে ভয়ঙ্কর চিৎকার। মনে হচ্ছে পুরো বেসমেন্ট ভেঙে পড়ছে। লিফট আর কাজ করছে না, আর সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির মাঝখানে হঠাৎ থেমে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে, বয়স 8-9 বছর। হাসপাতালে রোগীকে পোশাক পরা, হাতে একটি পুরনো পুতুল। মেয়েটি শান্ত গলায় বলল, আমার নাম মিষ্টি। আমাকেও সবাই মৃত ভেবেছিল। তারপর সে ধীরে ধীরে বেসমেন্টের আরও নিচের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওখানে একটা ঘর আছে যেখানে কেউ কখনো ফিরে আসে না। এই কথা বলেই ছোট্ট মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির নিচ থেকে আবার ভেসে এলো সেই কর্কশ গর্জন, কেউ বের হতে পারবে না। আর রিয়াজ বুঝতে পারলো এই হাসপাতালের রহস্য তার কল্পনার চেয়েও
অনেক গভীর। রাত 3:55 রিয়াজ সিঁড়ি বেয়ে দৌড়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের দিকে পৌঁছালো। তার হাতে শক্ত করে ধরা নাজিয়ার গোপন ফাইল, পুরনো ডায়েরি, ভিডিও ক্যাসেট আর সেই মৃত্যুর নথি। ঠিক তখনই হাসপাতালের সব বিদ্যুৎ একসঙ্গে নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ করিডোরে একসঙ্গে অসংখ্য পথ শব্দ শোনা গেল, ধপ ধপ ধপ। রিয়াজ টর্চ চালাতেই তার বুক কেঁপে উঠল। হাসপাতালে করিডোরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য আত্মা, নাজিয়া, মিষ্টি, আরও বহু অচেনা নারী, পুরুষ ও শিশু। তাদের কারো মুখে রাগ নেই, শুধু অপেক্ষা, যেন তারা বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। হাসপাতালে পুরনো রেকর্ড অফিসে একটি ভিসিআর চালু করা যায়। রিয়াজ কাপা হাতে ভিডিওটি ক্যাসেটটি চালালো। স্ক্রিনে ভেসে উঠল ঝাপসা একটি ভিডিওটা দেখা যাচ্ছে নাজিয়ার স্ট্রেচারে করে থাকা ফিরে আনা ছবি। একজন নার্স চিৎকার করে বলছে, স্যার, রোগী এখনও শ্বাস নিচ্ছে। কিন্তু একজন সিনিয়র চিকিৎসক ঠান্ডা গলায় উত্তর দিলেন, কেসটা বন্ধ করো, রিপোর্ট মৃত লিখে দাও। ভিডিওটি এখানেই শেষ। রিয়াজ বুঝতে পারল এটাই শেষ প্রমাণ যা এত বছর লুকিয়ে রাখা হয়েছিল। রাত 4টা। হঠাৎ পুরো হাসপাতাল কেঁপে উঠল। মর্গের দিকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। কালো ছায়াটি আবার দেখা দিল, কিন্তু এবার তার শক্তি আগের মতো নেই, কারণ সত্য আর লুকিয়ে নেই। সে গর্জন করে বলল, সত্য প্রকাশ হলে আমার অস্তিত্ব শেষ। নাজিয়া ধীরে ধীরে তার সামনে এগিয়ে গেল। সে শান্ত গলায় বলল, তুমি দানব হয়ে জন্মাওনি, মিথ্যা আর অন্যায় তোমাকে এই রূপ দিয়েছে। কালো ছায়াটি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে একের পর এক মানুষের মুখে বেরিয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। ভোরের আলো। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতেই হাসপাতালের পরিবেশ বদলে গেল। অস্বাভাবিক ঠান্ডা বাতাস থেমে গেল। মর্গের দরজা নিজে থেকেই খুলে গেল। নাজিয়া শেষবারের মতো রিয়াজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ, এবার আমরা শান্তিতে যেতে পারবো। তারপর সে ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। একই সঙ্গে অন্য সব আত্মাও অদৃশ্য হয়ে গেল। 6 মাস পরে ঘটনার তদন্ত শুরু হয়। বহু বছরের গোপন নথি উদ্ধার হয়। হাসপাতালের ইতিহাসে চাপা পড়ে থাকা কয়েকটি মৃত্যুর ঘটনা পুনরায় তদন্ত করা হয়। পুরনো মর্গটি স্থায়ীভাবে বন্ধ করে নতুন ভবনে স্থানান্তর করা হয়। রিয়াজ আর কখনো নাইট ডিউটি নেয়নি। তবে প্রতি বছর নাজিয়ার মৃত্যুর দিনে সে হাসপাতালের সামনে একটি সাদা ফুল রেখে আসে। 1 বছর পর নতুন মর্গে একজন নতুন কর্মচারী প্রথম রাতের ডিউটিতে আসে। সব কিছু স্বাভাবিক। রাত 2:45। হঠাৎ মর্গের পুরনো ল্যান্ডলাইন ফোনটি বেজে উঠল। সে ফোন তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে একটি শান্ত নারী কণ্ঠ শোনা যায়, ভয় পেও না, এখানে এখন আর কেউ বন্দি নেই। লাইন কেটে গেল। তরুণ কর্মচারী অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। দূরে ভোরের প্রথম আলো ফুটতে থাকে। মনে হয় অবশেষে এই হাসপাতালের মর্গে বহু বছরের অশান্তির সমাপ্তি হয়েছে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।